ক্লাস 6-এ করছিলাম, একদম বাচ্চা ছিলাম। বাট আমি প্রেম করতে পছন্দ করি, প্রেমে পড়তে পছন্দ করি, প্রেম করতে পছন্দ করি, কারণ প্রেম করলে হয় কি আমার চেহারা গ্লো করে, আমি আরো সুন্দর হয়ে যাই। যে ভিডিওটি দেখছেন এটি বাংলাদেশের মডেল স্নিগ্ধা চৌধুরীর, যিনি নিজেই ষষ্ঠ শ্রেণীতে থাকতেই প্রেম করেছেন বলে স্মৃতিচারণ করছেন। আর প্রেম করতে নাকি তার অনেক ভালো লাগে, প্রেম করলে নাকি চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পায়, এমন কথাও তিনি নিজের মুখেই বলছেন আর হাসছেন। এখানেই শেষ নয়, একটি অ্যাওয়ার্ড প্রোগ্রামে যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছিল আপনি শাহরুখ খানকে বেছে নেবেন নাকি ঋতিক রোশনকে, সেই প্রশ্নে তার জবাব ছিল তিনি দুজনকেই একসাথে রাখতে চান, দুজনকেই একসাথে ম্যানেজ করতে পারেন তিনি। ধরেন শাহরুখ এন্ড ঋতিক দুজনে আপনার পিছে পিছে ঘুরছে, আপনি কি করতেন? দুজনের সাথে প্রেম করব। ম্যানেজ করতে পারবেন তো? উপরের এই বক্তব্যগুলো অনেক আগের, তবে এই বক্তব্যগুলো স্নিগ্ধা চৌধুরীর সুখে থাকার সময়কার বলেই মনে হচ্ছে, কিন্তু সম্প্রতি তিনি এমন সুখে নেই। গত রোববার খিলক্ষেত থানায় আসিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে তিনি একটি মামলা করেছেন। মামলা করার পর গণমাধ্যমের সামনে বেশ কিছু কথা বলেছেন তিনি, আর এই মামলার পরই স্নিগ্ধা চৌধুরী সম্পর্কে বেরিয়ে আসে বেশ কিছু অজানা তথ্য। মাই হাউস ইজ ইন বনানী। আমি একটা গাড়ি মেইনটেইন করি, এমন গাড়ি যেই গাড়ি মিরপুরে ঢুকবেই। উঠতি বয়সের মডেল স্নিগ্ধা চৌধুরী তার পরিবারের একজন কর্তা, যার আয় রোজগারে চলে তাদের সংসার। তিনি এত দামি গাড়ি ব্যবহার করেন যে সেটি মিরপুরের রাস্তায় চলাচলের জন্য অনুপযোগী। যেখানে বাংলাদেশের বড় বড় তারকাদের গাড়ি মিরপুরে চলাচল করতে পারে, সেখানে উঠতি বয়সী এই মডেলের গাড়ি সেখানে চলতে পারে না। এখানেই শেষ নয়, তিনি বেশিরভাগ সময়ই দেশের বাইরে থাকেন, ঘোরাঘুরিতে তিনি বেশি আনন্দ পান। প্রশ্ন হলো, এত টাকা তিনি কোথা থেকে পান? এবার আসা যাক মূল ঘটনায়। খিলক্ষেত থানার মামলার পর স্নিগ্ধার বক্তব্যের মধ্যে উঠে এসেছে শুক্রবার ইমন নামের একজনের সঙ্গে তিনি আসিয়ান গ্রুপের চেয়ারম্যানের কাছে গিয়েছিলেন আসিয়ান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার জন্য। সেই কাজের প্রস্তাবের শুরুতেই তিনি 20 লক্ষ টাকা চেয়েছিলেন, কিন্তু পরে 16 লাখ টাকায় রাজি হয়েছিলেন। 1 লাখ টাকা ইমনকে দিয়ে তিনি 15 লক্ষ টাকা নিজে নেবেন বলেও জানিয়েছিলেন। তো আমি বললাম যে ইমন 20 লাখ টাকার কথা বলো। ইমন বললো আপু 20 লাখ টাকা না, হয়তো 15-16 লাখ দিতে পারবো। আমি বললাম তাহলে 16 লাখ বলো, আমি 15 লাখ নিবো, তুমি যেহেতু কাজটা নিয়ে আসছো তোমাকে আমি 1 লাখ টাকা একটা বকশিশ দিয়ে দিব। ইমনের সাথে এমন চুক্তির পরই মূলত তিনি তার মাকে নিয়ে 300 ফিটের আসিয়ান মেডিকেল কলেজে যান। তবে সেখানে গিয়ে তাকে জেবা তাকিয়া নামক মেয়ে হিসেবে বিবেচনা করলে তিনি নিজে জেবা তাকিয়া না হয়েও নাকি ইমনের কথায় সায় দেন। প্রশ্ন থেকেই যায়, একজন মানুষ অন্য মানুষের কথায় কেন নিজেকে জেবা তাকিয়া হিসেবে সায় দিলেন, নাকি জেবা তাকিয়ার বিষয়টি তিনি গণমাধ্যমে নাটক সাজিয়েছেন? আমি বললাম আমি জেবা টাকা না, আপনি কি বলতেছেন? তখন ইমন আমার দিকে ইশারা দিল, ইমন আমার দিকে এরকম ইশারা দিল যে মানে এমন একটা ইশারা দিল যে যা বলতেছে মেনে নাও মেনে নাও মেনে নাও। তো আমি আর কোনো কথা বলিনি। ঘটনার বর্ণনায় তিনি জানান তার মাকে তিনি আগেই বাসায় পাঠিয়ে দিয়েছেন, আর তিনি কোনোদিন 300 ফিটের ওই এলাকায় যাননি। প্রশ্ন জাগতেই পারে, একজন অপরিচিত মানুষের কাছে এসে মাকে কেন বাসায় পাঠালেন তিনি? আর যাকে চেনেন না তাকে নিজেই একবার বলছেন বুড়ো মানুষ, আর একবার বলছেন ভাইয়া। তাহলে কি কোনো ব্ল্যাকমেইলের চিন্তা করেই সেখানে গিয়েছিলেন এই উঠতি মডেল? ইমন আমাকে বললো আপু এই বারান্দা থেকে তুমি নিচে লাফ দাও। ওনার অফিসটা একতলা থেকে আমি কচুরিপানায় লাফ দিছি। লাফ দেওয়ার পরে ওই পানি থেকে আমি উঠে দেন একটা রিক্সা দেখি যে একটা রিক্সা যাচ্ছে। আমি বলছি ভাইয়া আপনাকে আমি 1000 টাকা দিব, আমাকে শুধু বসুন্ধরা পর্যন্ত নিয়ে চলেন। প্রশ্ন এখানেই শেষ নয়, তিনি বর্ণনা করেছেন তার উপরে ভয়াবহ নির্যাতন করা হয়েছে, আর এমন নির্যাতনের পর ভবনটির একতলা বারান্দা থেকে তিনি নিচে লাফ দিয়েছেন। এরপর দৌড়ে পালিয়ে একটি রিক্সা করে বাসায় ফেরেন। একতলা ভবন থেকে লাফ দেওয়ার পর তার শরীরে কোনো আঁচড় না লাগা কিংবা হাড় না ভাঙার বিষয়টি নিয়েও সন্দেহ থেকে যায়। যে মানুষটি দৌড়ে রিক্সায় উঠলেন তিনি মামলা করার জন্য ঘটনার পর কেন 2 দিন সময় নিলেন? টাকা পয়সার লেনদেনের জন্য কি তিনি অপেক্ষা করছিলেন, নাকি শিল্পপতিকে কিভাবে ব্ল্যাকমেল করবেন তার স্ক্রিপ্ট করছিলেন? গরম কফি নিয়ে আমার মুখে ঢেলে দিল। এই সোবা না সাবা, এই প্রস্টিটিউট আমার শরীরে
ওই লাঠি দিয়ে 60টা মায়ের মারা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন তার মুখে গরম কফি ঢেলে দেওয়া হয়, কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি যখন মামলা করতে যান তার মুখে কোনো ক্ষত চিহ্নই দেখা যায়নি। তিনি অভিযোগ করেছেন তার শরীরে লাঠি দিয়ে অন্তত 60 বার আঘাত করা হয়। প্রশ্ন হচ্ছে একজন মানুষকে এত আঘাতের পরেও কিভাবে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করছেন? একজনকে ব্ল্যাকমেল করতে গিয়ে বা টাকা পয়সার লেনদেনের ত্রুটি হওয়ার কারণেই কি তিনি এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলেছেন? স্নিগ্ধা চৌধুরীর বক্তব্য ভাইরাল হওয়ার পরই বেশ কয়েকটি গণমাধ্যমে আসিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে নায়িকাকে হেনস্থা করার অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশ করা হয়। তবে মজার বিষয় হলো একদিন পর সংবাদের শিরোনাম হয় বিয়ে করতে রাজি না হওয়ায় অভিনেত্রীকে নির্যাতনের অভিযোগ, যেখানে মামলার দিন গণমাধ্যমের সামনে এমন কোনো কথা বলেননি স্নিগ্ধা। তাহলে পরের দিনই কেন এমন নিউজ হলো? আর কেনই বা পরের দিন তিনি সংবাদ সম্মেলনে বললেন তার বিচার না হলে তিনি দেশ ডুবিয়ে দেবেন? তাহলে কি ব্যবসায়িক দ্বন্দ্বের জন্যই আসিয়ান গ্রুপকে টার্গেট করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি মহল, আর তাদের এজেন্ট হিসেবেই কাজ করছেন এই স্নিগ্ধা চৌধুরী? আমাকে টাচ করতে পারবে না, আমাকে টাচ করতে পারবে না ওই আশিয়ানের নজরুল। যদি আমার কিছু হয় আমি পুরা দেশকে ডুবাই দিব। যে মেয়েটি রাতে অসহায় অবস্থায় ক্যামেরার সামনে আসলেন, পরের দিন সেই মেয়েই তার বিচার না করলে দেশ ডুবিয়ে দেবেন বলে হুঙ্কার দিলেন। যেই মনের মাধ্যমে তিনি সেখানে গিয়েছিলেন তার কি কোনো দোষ নেই, নাকি তিনিও এই নাটকের একজন অভিনেতা? কেন তার বিরুদ্ধে কোনো মামলা করেননি এই মডেল? স্নিগ্ধার এই ঘটনায় এমন অনেক প্রশ্নই সামনে আসছে যেটির উত্তর হয়তো তিনি এড়িয়ে যাবেন। তবে উঠতি বয়সের মডেল হয়ে গত দুদিনে তিনি যে বক্তব্য দিয়েছেন তার মাঝে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। তিনি কি আসলেই সত্য বলছেন, নাকি মোটা অঙ্কের টাকার লোভে শিল্পপতিকে ফাঁসানোর জন্য ব্ল্যাকমেল করতে গিয়ে নিজেই ফেঁসে গেছেন, নাকি অন্য কোনো ব্যবসায়িক মহলের এজেন্ট হিসেবে কাজ করছেন তিনি? সেটি এখন সময়ই বলে দেবে।